৮০ ফুট উচ্চতা শিবলিঙ্গ, ১২টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যার নাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, সোনার নগরী দ্বারকা, যেটা ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেছিলেন। সবকিছু দেখবো এই ভিডিওতে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চ্যাপ্টার 3, দ্বারকা ও নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, আর তার সাথে অপরূপ সুন্দর কিছু মন্দির। আমরা চলে এসেছি দ্বারকা রেলওয়ে স্টেশন। আমরা আগের দিন রাত্রিবেলা সোমনাথ মন্দিরে নিয়ারেস্ট স্টেশন ভারওয়াল রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে আমরা এখানে এসে পৌঁছেছি। আর এসে আমাদের গাড়ি বুকিং ছিল, এই গাড়ি আমাদের হোটেল পর্যন্ত নিয়ে যাবে। স্টেশন থেকে মন্দির খুব একটা বেশি দূরত্ব নয়। আমরা হোটেল নিয়েছি দ্বারকা মন্দিরের খুবই কাছাকাছি। এই হচ্ছে আমাদের লক্ষ্মী নিবাস, এখানেই আমাদের হোটেল বুকিং ছিল। তো আমরা এখানে হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা মন্দিরের দর্শন করতে চলে গেলাম। আমি বেরিয়ে পড়লাম 4 ধামের মধ্যে একটি ধাম দ্বারকা ধাম, যেখানে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ একটি মূর্তি। আমাদের হোটেল থেকে দ্বারকা মন্দির 5 থেকে 10 মিনিট হাঁটা পথ। তো আমরা সবাই হেঁটেই চলে এলাম দ্বারকা মন্দিরের কাছে। বাঁদিকে যে আমরা নদীটি দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে গোমতী নদী। আমাদের প্রায় সবারই একটা খুব চেনা নদীর মধ্যে একটা, বা অনেকেই শুনেছি গোমতী নদীর কথা। আর এই গোমতী নদীর ওপরেই আছে সুদামা সেতু, আর এই গোমতী নদীর পাশেই অবস্থিত দ্বারকা ধাম। এই গোমতী নদীর ওপরই যে সেতুটি দেখা যাচ্ছে এইটার নামই হচ্ছে সুদামা সেতু, আর ডান দিকে যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটাই হচ্ছে দ্বারকা ধাম। আমরা সবাই দ্বারকা ধামের দিকে এগোতে চললাম এই নদীর পার ধরে। যেহেতু আমরা গুজরাটে আছি আর খুবই কাছে রয়েছে রাজস্থান, তো তাই জন্য এইখানে আমরা রাজস্থানী কালচারটা অনেকটাই বুঝতে পারছি। দ্বারকা মন্দিরের সামনে বেশ কিছু ছবি আমরা তুলে নিলাম, যাতে আমাদের এই ভিডিওতে সারা জীবনের মতো সেফ থাকে। দ্বারকা ধামের নিয়ম, সারাদিনে 4 বার এই মন্দিরের উপরে যে ধ্বজাটি আছে সেটা চেঞ্জ হবে। আর আমরা যে টাইমে এসেছি ঠিক ওই টাইমেই ধ্বজাটি চেঞ্জ হচ্ছে। মানে আমাদের একটা ভাগ্য মানে এমন ভাবে সাথ দেয় যেটা বলা যাবে না। আমরা যতগুলো মন্দির ঘুরেছি সব কটা এত সুন্দর টাইমিং এ পৌঁছেছি, সেখানে কোনো না কোনো একটা কিছু কার্য হচ্ছেই। মানে এটা দেখা একটা সৌভাগ্য। দ্বারকা ধামে ধ্বজাটা পাল্টানো হয়ে গেছে, সেটা আমরা দূর দিয়েই দেখতে পাচ্ছিলাম। আর এই রাস্তাটাই যাচ্ছে দ্বারকা ধামের যে এন্ট্রান্স গেট, সেইখানে আমরা এই রাস্তা দিয়ে এই বাজারের ভিতর দিয়ে এগিয়ে চললাম দ্বারকা ধামের মন্দিরের সামনে। আমাদের হাতে সময়টা খুবই কম ছিল, তাই আমরা যতটা পেরেছি তাড়াতাড়ি এই পুরো ট্যুরটা কমপ্লিট করার চেষ্টা করেছি। চলে এসেছি আমরা মন্দিরের কাছে। পিছনে যে ফ্ল্যাগ উঠছে ওটাই মন্দির। আর এইখানেই জুতো রেখে আমরা বাঁ দিক দিয়ে সোজা মন্দিরের দিকে এগিয়ে চললাম। কিন্তু আমরা এইখানে এসে যেটা বুঝলাম, মন্দিরে প্রচন্ড লাইন পড়েছিল। তো আমাদের যদি এখন মন্দির দর্শন করতে হয় তাহলে আমাদের সারা দিনের যে ঘোরা সেটা আর হবে না। তো আমরা প্ল্যান করলাম বিকেল বেলা বা সন্ধ্যাবেলায় আমরা পুরো সবকিছু ঘুরে এসে মন্দির দর্শন করব। আর এইখান থেকে আমরা এখন বেরিয়ে যাব এইখানকার যে সাইট সিন আছে সেগুলো দেখতে। দ্বারকা নগর ভগবান শ্রীকৃষ্ণের নগর। এইখানে বাঁশি ও ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ সুন্দর সুন্দর মূর্তি, সত্যি অসাধারণ লাগছিল এই বাজারটা ঘুরে দেখতে। ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় বন্ধু নাম সুদামা, তারই নামকরণে এই ব্রিজটার নাম দেওয়া হয়েছে সুদামা সেতু। আর নিচ দিয়ে যে নদীটি বয়ে চলেছে তার নাম হচ্ছে গোমতী নদী। আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই সমুদ্রের তলায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের তৈরি করা সোনার শহর দ্বারকা নগর। আরব সাগরের এই ভয়ঙ্কর রূপ আমি ভাবতে পারিনি দেখবো। এত ঢেউয়ের টান, এইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকে টেনে নিয়ে চলে যাবে। এই জায়গাটাই হচ্ছে দ্বারকা নগরের শেষ পয়েন্ট। এখানে লেখাও আছে এই সমুদ্রে নামা যাবে না, এই জায়গাটা একটা ডেঞ্জার জায়গা। এই জায়গাটায় সন্ধ্যাবেলায় খুব সুন্দর লাগে, কেন এটাকে অনেকে সানসেট পয়েন্ট বলে। তো আমরা এখানে চেষ্টা করব সন্ধ্যাবেলা এসে সানসেটটা দেখার। আমরা বেরিয়ে পড়লাম 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। চলে এলাম আমরা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের কাছে। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দ্বারকা থেকে 30 মিনিট লাগে, প্রায় 16 কিলোমিটারের মতো। এই যে সামনে জ্যোতির্লিঙ্গটি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর পাশে যে মহাদেবের স্ট্যাচুটা আছে এটা হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গেরই আরেকটি অংশ। এই স্ট্যাচুটির উচ্চতা প্রায় 80 ফুট। চলো আর দাও। চলে লাইন পড়েছে। লাইন দে না, যারা হচ্ছে তারা লাইন দে না। আমাকে ওই ত্রিশূলটা লাগাবো, ছোট্ট করে ত্রিশূল লাগিয়ে দে। ত্রিশূল লাগাও। ব্যাস
ভগবান শিবের নাম করে মাথায় টিকা লাগিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম জ্যোতির্লিঙ্গ দর্শন করার লাইনে। মন্দিরে ঢোকার মুখেই পড়লো একটা বড় ত্রিশূল। তারপরে আমরা লাইন দিয়ে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে এগিয়ে চললাম। হর হর মহাদেব। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ছেলেদের ও মেয়েদের লাইন আলাদা হয়। আমরা এই লাইন ধরে এসেই আধ ঘন্টার মধ্যে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিলাম। আমরা এই যে জ্যোতির্লিঙ্গটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। কিন্তু এই যে আমরা রূপোর যে কভার করা বা রূপোর যে মুকুট যেটা দেখতে পাচ্ছি এর ভিতরেই আছে অরিজিনাল জ্যোতির্লিঙ্গ। এখানে পুজো দিতে গেলে যদি মানে জোড়ায় দাও, মানে দুজনে দাও স্বামী স্ত্রী, তাহলে 1000 টাকার থালি। আর যদি সিঙ্গেল নেয় তাহলে ওটা 500 টাকার থালি। ঠিক আছে? সবাই মিলে হ্যাঁ, সবাই মিলে একটা এটাই দিতে হবে। আমাদের হাতে টাইমটা খুবই কম ছিল, তাই আমরা বাইরে দিয়ে দর্শন করেই এখান থেকে পরের যে টুরিস্ট স্পট সেটাই বেরিয়ে যাব। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের বাইরে রাস্তা দিয়ে বেরোলেই আমরা এই সামনেই দেখতে পাবো এই 80 ফুট উচ্চতার একটি বড় শিব স্ট্যাচু। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে, আর এই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এই যে 80 ফুট উচ্চতার শিব স্ট্যাচুটি এইটাও একটা অন্যতম আকর্ষণ। মহাদেবের এই বিশাল শিব স্ট্যাচু নিচে দাঁড়িয়ে অসংখ্য লোক ছবি তুলছে, ভিডিও করছে। সত্যি একটা আমাদের সবার জীবনে দেখা মনে হয় সব থেকে উঁচু স্ট্যাচুর মধ্যে এটি একটি। আমরাও এখানে দাঁড়িয়ে কিছু ছবি ও ভিডিও করে নিলাম। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দিয়ে বেরিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে এগিয়ে চললাম ভেট দ্বারকা। ভেট দ্বারকা হলো ভগবান শ্রীকৃষ্ণেরই তৈরি করা আরেকটি নগর। এই সমুদ্রের তলায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের তৈরি করা 5000 সাল পুরনো সেই নগর। আমরা এখন যেই ব্রিজ থেকে যাচ্ছি সেটার নাম হচ্ছে সুদর্শন সেতু। 2024 সালের 25শে ফেব্রুয়ারি এইটা উদ্বোধন হয়। বাট এটা আমাদের সুবিধা হয়ে গেছে, ওখা থেকে ভেট দ্বারকা আমরা ডাইরেক্ট চলে আসতে পারি। কিন্তু আগে এটা আসতে গেলে আমাদের নৌকা করে পার হতে হতো। তাতে প্রবলেম এইটাই যে নৌকা করে পার হয়ে আবার ভেট দ্বারকা পুরোটা দর্শন করে আবার ব্যাক করা, এতে সময়টা অনেকটাই বেশি চলে যেত। আমরা ভেট দ্বারকায় এসে যে প্রধান মন্দিরটি রয়েছে সেটি হচ্ছে কৃষ্ণের শ্রী তার মন্দির, সেটা আমরা দর্শন করলাম। তো এত ভিড় হয়েছিল যে আমরা এই মন্দিরে সবাই প্রবেশ করতে পারিনি। আর এই মন্দিরের ভিতরে আমাদের মোবাইল বা ভিডিও করা অ্যালাউ ছিল না। আমরা তারপরে চলে যাই ওরই পাশে আর একটি মন্দির, এনারা বলছিলেন সোনার মন্দির। তো আমরা সেটা গিয়ে দর্শন করলাম। তার ভিতরে কৃষ্ণের জীবনকালে যা যা ঘটেছে তার মূর্তি বা প্রতিমা করা রয়েছে, সেটা দিয়ে বোঝানো হয়েছে যে কিভাবে কৃষ্ণ ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত তিনি কিভাবে কাটিয়েছেন সেই পুরো হিস্ট্রিটা এই মন্দিরের ভিতরে সাজিয়ে গুছিয়ে দেখানো হয়েছে। মন্দিরটা ঘুরতে অনেকক্ষণ সময় লেগে গেল আমাদের। আর বাইরে বেরিয়ে এই সোনার মন্দিরের সামনে আমরা তুলে নিলাম একটি সেলফি। আমরা মন্দির দর্শন করেই বাইরে বেরিয়ে দেখলাম যে এই সুন্দর সুন্দর চুড়ির দোকান। তো আমাদের সবাই এখান থেকে ঘরে নিয়ে যাওয়ার জন্য বা পরার জন্য বেশ কিছু চুড়ি কিনে নিল। আর তারপরে আমরা বেরিয়ে চললাম পরের যে টুরিস্ট স্পট সেটা দেখতে। আমরা এখানে একটা অটো বুক করেছিলাম। এইখানকার যত লোকাল সাইট সিন সে আমাদের ঘুরিয়ে দেখাবে। এখানে কোনো সাধু বা সন্ন্যাসী যারা ছিলেন তারা এইসব জায়গায় একটি একটি মন্দির স্থাপিত করেছিলেন। সেই মন্দিরগুলোই আমরা দর্শন করলাম অটোয় করে। আমরা এখন যে মন্দিরটি দর্শন করছি সেটার নাম হচ্ছে হনুমান ডান্ডি। ভারতবর্ষের এই একমাত্র মন্দির যেখানে লর্ড হনুমান আর তার সাথে তার পুত্র মগধধ্বজ একই সঙ্গে আছে। আমরা সামনে যে পাথরটি দেখছি যেটি জলে ভাসছে, এই পাথরই ব্যবহার হয়েছিল রাম সেতু নির্মাণে। আমরা এরপরে চলে গেলাম প্রায় 1 কিলোমিটার দূরে 84 ধনী মন্দির। 84 ধনী মানে 84 জন মহর্ষি বা ঋষি এইখানে ধ্যান লাগিয়েছিলেন, আর এইখানেই ওনারা দেহত্যাগ করেছিলেন, তাই এই জায়গাটির নাম 84 ধনী। আর এই হচ্ছে সেই মন্দির। ভেট দ্বারকা সব মন্দির দর্শন করে আমরা পরবর্তী যে জায়গাটা যাবো সেটার নাম হচ্ছে শিবরাজ বিচ। গুজরাটের একটি খুব পপুলার বিচের মধ্যে একটা। এইখানে বলা হয় যে জলটা আছে সমুদ্রের সেটা পুরোটাই ব্লু। তো আমরা বাইরে দিয়ে যা দেখতে পেলাম যে শিবরাজ বিচের যে এন্ট্রি গেট সেটা তৈরি করা হচ্ছিল, তো আমরা ওইটা দেখেই ব্যাক করলাম। আমাদের ভাগ্যটা খারাপ, এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি হয় সেগুলো আমরা আগেই জেনে এসেছিলাম যে এই জিনিসগুলো আমরা করব, বাট আমরা সেগুলো করতে পারলাম না কারণ গুজরাট গভর্নমেন্ট নতুন ভাবে শিবরাজ বিচকে ইনোগ্রেশন করছে। আমরা এখন যে মন্দিরটা দেখছি সেটার নাম হচ্ছে রুক্মিণী দেবী টেম্পল। এই মন্দিরটি আনুমানিক মনে করা হয় প্রায় 2500 সাল পুরনো। দ্বারকা থেকে 2 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই মন্দিরের গায়ে যে অসংখ্য ভাস্কর্য করা আছে আর খুব নিখুঁত কাজ এই মন্দিরে আমরা দেখতে পেয়েছি। আমরা মন্দিরটি দর্শন করলাম আর এইখানেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম আরেকটি টুরিস্ট প্লেসে। আমরা এখন যে জায়গাটা এলাম সেই জায়গাটার নাম হচ্ছে ভাটকেশ্বর মহাদেব মন্দির, আরব সাগরের একদম উপকূলে। এই মন্দিরের শিবলিঙ্গটি মনে করা হয় প্রায় 5000 বছর
পুরনো। এই মন্দিরটি সমুদ্র থেকে একটুখানি দূরে অবস্থিত, মানে আমরা যেটা দেখছি সমুদ্র থেকে এখানে আসতে গেলে একটা ব্রিজ মতো করা আছে। তো এটা পুরোপুরি একটা সমুদ্রের মাঝখানে। জুন জুলাই মাসে এই জায়গাটা পুরোপুরি সমুদ্রের জলে ডুবে থাকে। দ্বারকা মন্দির থেকে এই ভাটকেশ্বর মহাদেব মন্দিরটি 2 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি সামনে ফুল দিয়ে পুরো সাজানো যে শিবলিঙ্গটি, এটাই হচ্ছে ভাটকেশ্বর মহাদেব মন্দির। আর ওপরের দিকে যে শিবলিঙ্গটি করা আছে এটা একটি তৈরি করা শিবলিঙ্গ। এই মন্দিরের চারিপাশটাই সমুদ্র দিয়ে ঘেরা। আমাদের দেখা খুব সুন্দর একটি শিবলিঙ্গের মধ্যে এটি একটি, কারণ এটি পুরোপুরি সমুদ্রের ধারে। দূর থেকে এই শিবলিঙ্গর ভিউটাই সত্যি অসাধারণ লাগছিল। আমরা এইখানে বেশ কিছু ছবি তুলে চলে গেলাম দ্বারকাধীশ দর্শন করতে। আমরা গিয়ে অনেক লাইন পেলাম দ্বারকাধীশ মন্দিরে, বাট আমরা দর্শন করে ওইখান থেকে সোজা চলে এলাম সানসেট পয়েন্ট। সানসেট পয়েন্ট দ্বারকাধীশ মন্দিরের ঠিক পিছন দিকে। এইখান থেকে সানসেট খুব সুন্দরভাবে দেখা যায়। এই পুরো গুজরাট ট্যুরে আমরা যতগুলো সানসেট দেখেছি তার মধ্যে সব থেকে সেরা সানসেট হচ্ছে এইটা। দ্বারকা থেকে এই সানসেট দেখাটা আমাদের সারা জীবন মনে থাকবে। আমাদের গুজরাট ট্যুর প্রায় শেষের দিকে, আর শেষটা যে এত সুন্দরভাবে শেষ হবে সেটাও আমরা এই সানসেটটাকে উপভোগ করতে করতে বুঝতে পারছি। আমাদের মনটা খারাপ, কারণ আমাদের গুজরাট ট্যুরটা প্রায় শেষ। এরপরে আর কোনো সাইট সিন আমাদের কাছে নেই। আমাদের এরপরে ট্রেন ধরে কলকাতা ফেরার পালা। সকালবেলা আমরা দেখেছি অন্য ধ্বজা, এখন দেখছি ব্লু কালারের ধ্বজা। তো 3-4 যেহেতু ধ্বজা চেঞ্জ হয় সেটা আমরা বুঝতে পারলাম। আর কিছুদিন বাদেই লক্ষ্মী পুজো, তখনই আমরা এই চাঁদটি পুরোপুরি গোল দেখতে পাবো। সানসেট দেখতে দেখতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধেবেলায় এই সমুদ্রের উত্তাল ঢেউ আমাদের সেটাও দেখতে বেশ ভালো লাগছিল। তাই আমরা এখানে দাঁড়িয়ে সবাই সমুদ্রের ঢেউ উপভোগ করলাম। ওই দেখো পুরো ভিজিয়ে দিল, তুলে দিয়েছে মালগুলো। আমাদের ঘোরা প্রায় শেষ, এবার আমাদের ঘরে ফেরার পালা। ঘরের লোকেদের জন্য কিছু গিফট আর কিছু মিষ্টি যদি নিয়ে যেতে হয়, এই দ্বারকাধীশের যে মন্দির তার সামনেই যে বাজার আছে সেখানে সবকিছু পাওয়া যায়। তো আমরা নিয়ে গেছি এখানকার স্পেশাল প্যারা আর কিছু গিফট। সারাদিন ঘুরে আমরা মোটামুটি সবাই টায়ার্ড। পরের দিন সকালবেলায় আমাদের ট্রেন। তো আমরা মার্কেটিং করেছি, অনেক খাবার দাবার খেয়েছি। খেয়ে এইবারে আমরা হোটেলে যাবার পালা। হোটেলে যাবার আগে এইখানকার যে স্পেশাল কিছু মিষ্টি থাকে বা এখানকার স্পেশাল কিছু খাবার থাকে সেগুলো আমরা টেস্ট করার চেষ্টা করব। তো আমরা রাস্তাতেই পেয়ে গেলাম গরম গরম কেসরি দুধ। তো সেটাই আমরা টেস্ট করে আজকে আমরা হোটেলে ব্যাক করব। আমাদের গুজরাট ট্রিপটা এইখানেই শেষ হবে। আমরা কালকে সকালবেলা ট্রেন ধরে কলকাতা দিকে রওনা দেবো। সবাই ধর আরেকটা ধরে নে। আমি এটা আমি ভালো আবার চিয়ার্স করবো। ঘোড়ো ঘোড়ো দেখতে ভালো লাগছে। ঘোড়ো স্মেল कैसा लगा? ফাটাফাটি, দারুন দারুন। আরে দ্বারকায় এসছি, কৃষ্ণ শহরে এসছি, কিছু তো আলাদা কিছু খেতে হবে। ঠিক আছে, এর থেকে ভালো জিনিস কিছু হয় না। সন্ধ্যেবেলায়, মানে সন্ধ্যে না, রাত হয়ে গেছে, গরম গরম কেসরি দুধ ফাটাফাটি। খুব গরম, খেতে পারিনি এখন। खाटी गरुड़ दूध दारुण। और आपको भैया? बहुत अच्छा भैया भैया। भैया मतलब सैया भैया हो गया। कैसे हो गया? গরম